হা হা হা। জানিস বিপ্লব, এই জগতে এমন একটা জগৎ এখানে বাপের অভাব থাকে। কথাটা বলে আবার উচ্চস্বরে হেসে ওঠে সেই মায়াবী অজানা অপ্রকাশিত আগন্তুক রূপে ভয়ঙ্কর মুখোশধারী সেই কালো রেইনকোট পরা মানুষটার হঠাৎ এরকম কথাতে কেমন যেন ভয়ের এক আবরণ অনুভব করতে পারে পাশে দাঁড়িয়ে থাকা ছেলেগুলোর লিডার বিপ্লব। বিপ্লব আজ পর্যন্ত যতবার তার সামনে থাকা রহস্যময় মানুষটার সাথে রহস্যময় হাসি দিয়েছে ততবারই ভয়ঙ্কর কিছু ঘটেছে, যা একটা ভয়ঙ্কর যন্ত্রদায়ক মৃত্যুর অনুসন্ধান বিপ্লব নামের ছেলেটা বারবার রহস্যময় গোলকধাঁধার ভেতরে হারিয়ে যায়। আজকে প্রায় 17 বছর হচ্ছে এই রহস্য মানব মানুষটার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে চলেছে, কিন্তু আজও এই রহস্যময় মানুষটার রহস্যের কথা, রহস্যময় হাসির মানে খুঁজে বের করতে পারে না বিপ্লব নামের ছেলেটা। বলে ওঠে, ভাই, আমি আপনার এরকম রহস্যময় কথা বুঝতে পারি না, হারিয়ে যায় আপনার কথার মাঝে। বিপ্লবের ছেলেটার এই কথা বলাতে আবারও কেমন যেন একটা হাসি দিয়ে ওঠে আগন্তুক। তারপর হাতে থাকা ব্র্যান্ডেড কালো সিগারেটটা বৃষ্টির পানিতে ফেলে দিয়ে হালকা পা দিয়ে পিষে মুখে থাকা ধোঁয়াগুলো উড়িয়ে দেয়। মৃদু হেসে বলে ওঠে, এই রাতের অন্ধকার জগতের এটা একটা এমন এক অন্ধকার জগৎ যেখানে মানুষ নিমিষেই হারিয়ে যায়। এখানে থাকতে চাইলে মরতে হয়, আর বিশ্বাসঘাতকতা করলে পাতাল থেকে খুঁজে বের করে হলেও তাকে তার জবাব দেওয়া হয়। বিপ্লব নামের ছেলেটা বুঝে গেছে তার সামনে দাঁড়িয়ে থাকা নিলয় নামের ছেলেটা কি বলতে চায়। হ্যাঁ, তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা আর কেউ নয়, স্বয়ং নিলয়। নিলয় নিলয় এমন একটা মানুষ যার নামটা একটা দুধের শিশু শুনলেও ভয়ে টুকরে কেঁদে ওঠে। শিশুরা যখন মায়ের কাছে বায়না করে তখন মায়েরা এই নিলয়ের কথা শুনে তেমন শিশুদের ঘুম পাড়িয়ে দেয়। এতটাই এই ভয়ঙ্কর নিলয়, যার সামনে পেছনে কোনো অপশান নেই, হয় দাড়ি নয়তো ফুল স্টপ। নিলয় খুবই ভয়ঙ্কর একটা মানুষ, যার নাম শুনে শুধু আন্ডারওয়ার্ল্ড নয়, আন্ডারওয়ার্ল্ডের বাইরে থাকা রাজনৈতিক দেশি বিদেশি বিশ্বব্যাপী ব্যক্তিগুলোও গদি কেঁপে ওঠে। যার বর্তমান প্রায় কয়েক হাজার কোটি টাকার ডলার রয়েছে, প্রাইভেট জ্যাট, হেলিকপ্টার রয়েছে, কয়েকশো গাড়ি বাড়ি, হাজার হাজার লোক সংখ্যা, যে রাতের আধারে বের হয় হিংস্র হায়নার এক রূপে মানুষের রক্ত শুষে খাওয়ার রক্তের নেশায় দিন দুপুরে প্রকাশে শরীর থেকে মাথা আলাদা করে দেওয়ার ক্ষমতা রাখে। সে বোঝে না কোনো সরকার, সে বোঝে না কোনো আইন। হাইকোর্ট জজ নিজের রায় ঘোষণার আগেই নিলয় তার নিজের বিচার করে ফেলে। নিলয় কখনো হাইকোর্টের রায়ের অপেক্ষায় থাকে না, তার কাছে আগে বিচার পরে আইন। তবে সবাই নিলয়কে গরিবের বন্ধু বলেই চেনে। নিলয় নামটা শুনে পথে হালকা হাজারো শিশু ছুটে যায় নিলয়ের দিকে। সামনে দাঁড়িয়ে থাকা বিপ্লব নামের ছেলেটা নিলয়ের মুখে এরকম কথা শুনে হালকা মুখটাকে গম্ভীর ভয়ে আত্মকণ্ঠে বলে ওঠে, ভাই, ভিতরে বন্দি করে রাখা হয়েছে পারভেজ ও তার প্রাণপ্রিয় সঙ্গীত সুমাইয়াকে। উল্টো করে ন্যাংটা করে ঝুলিয়ে রাখা হয়েছে তাদেরকে। কথাটা শুনে কেমন যেন নেশা নেশা অনুভূতি করে, নিজের সামনে যেন রক্তের নেশায় নিজের নাকের ঘ্রাণ পাচ্ছে। যে কোনো সাধারণ মানুষ বা পথশিশু খাবারের সুঘ্রাণ ফেলে তার না খেয়ে যায় না, কিন্তু নিলয়ের ক্ষেত্রে যে খাবারের থেকে মানুষের রক্তের ঘ্রাণ বেশি পায়। নিলয়, যার নামটা শুধু টিভি সিরিয়াল বা সাংবাদিকের হটলাইন নয়, এমনকি শিশুদের বইয়ের পাতায় ছাপানো হয়েছে, বের হয়েছে ম্যাগাজিন, কোর্ট, ম্যাজিস্ট্রেট, থানা, পুলিশ চেয়ারম্যান, মেম্বার, এমনকি প্রত্যেকটা পুলিশ সদস্যের কাছে আছে নিলয়ের ভয়ঙ্কর রূপের এক একটা ম্যাগাজিন। নিলয় দেখতে যেমন তা বর্ণনা দেওয়া আছে ম্যাগাজিনে, কিন্তু সে প্রকৃতি অর্থে দেখতে কেমন তা আজও কেউ জানে না। নিলয় মুচকি এসে বলে ওঠে, হা হা হা। রক্তের ঘ্রাণ আমার নাকে আসতেছে। এখানে লেট না করে দ্রুত ভেতরে চলো। কথাটা বলে আবার একটা দামি সিগারেট বের করে সেটাকে মনেই শুকে টানতে থাকে। নিলয়ের সামনে ঠিক তার পেছনে এক হাত পরে প্রায় 40 থেকে 50 জন ছেলে সারিবদ্ধ হয়ে সিকিউরিটি নিয়ে ভেতরে প্রবেশ করে নিলয়কে। নিলয়ের দলের প্রত্যেকটা ছেলেকে দেখে ভয়ে কেঁপে উঠবে, কারণ প্রত্যেকটা ছেলের একটাই পোশাক, আর সেটা হলো কালো। কালো কাপড়ে নিজেকে আবরণ করে নেওয়া হৃদয় দলের অন্যতম নেশা। নিলয় সহ তার প্রত্যেকটা ছেলে ভেতরে প্রবেশ করেছে। ভেতরে প্রবেশ করতে বাড়ির ভেতরে থাকা বেশ কয়েকজন ছেলে একসাথে নিলয়কে স্যালুট করে ওঠে। নিলয় গুটি গুটি পায়ে সামনে এগিয়ে যায়। নিলয়ের সামনে এগিয়ে একটা সোনা রূপা হীরা দিয়ে তৈরি করা একটা চেয়ারের উপর বসে পড়ে। কোমর থেকে বন্দুকটা বের করে টেবিলের উপর রাখে। চোখ থেকে চশমাটা খুলে পাশের টেবিলের উপর রেখে শরীর থেকে রেইনকোটটা খুলে একটা সিকিউরিটি গার্ডের কাছে দেয়। দামি কোট খুলে নেয়, পরনে কালো প্যান্ট, কালো জুতো, সাদা রঙের টি শার্ট ইন করে, চুলগুলো উল্টো করে স্টাইলিশ করে আছে নেওয়া। নিলয় বাম হাতের দিকে তাকিয়ে সোনার তৈরি সময়ের ঘড়ি কাটায় তখন রাত 10:45। এটা দেখে নিলয় মুচকি এসে বলে ওঠে, এই বিপ্লব, অনেক সময় হয়েছে, আমার হাতে সময় কম, কাজ বেশি, দ্রুত করো।
ভাই, ওপরে সবকিছু রেডি করা আছে। আপনি ঠিক যেমনটা বলেছিলেন, ওখানে 2 ধরনের বক্স ব্যবহার করা হয়েছে। আপনার সমস্ত সামগ্রী সেখানে কাট করা হয়েছে। তাদেরকে ন্যাংটা করে দুজনকে ঝুলিয়ে রাখা হয়েছে। শুধু আপনি গেলে তাদের 3rd ডিগ্রি দেওয়া শুরু হবে। আমরা অনেক অত্যাচার করেছি, কিন্তু অবাক করা বিষয় হচ্ছে তারা কোনো কিছুই বলেনি, বরং আমাদের গালি দিয়ে আমাদের অনেক অপমান করছে। তাই শেষ পর্যন্ত হাল ছেড়ে দিয়ে আপনার আশায় তাদেরকে উল্টো করে বেঁধে রেখেছি। বিপ্লব নামে ছেলেটার মুখে এরকম কথা শুনে হাতে থাকা সিগারেটটা সাদা ধপধপে ফ্লোরের উপর ফেলে দিয়ে পা দিয়ে পিষে সাদা রঙের ফ্লোরটা কালো রঙে আবরণ করে। চোখগুলো লাল রক্তবর্ণ ধারণ করেছে। কেমন যেন মুহূর্তের মধ্যেই হয়ে ওঠে, কেননা কোনো কথা ছাড়াই টেবিলের উপর থাকা বন্দুকটা হাতে নিয়ে দোতলা রুমে যায় আর দোতলা রুমে গিয়ে দরজাটা খুলে ভেতরে প্রবেশ করে। হালকা আলোয় আলোকিত হয়ে ওঠে পুরো রুমটা। অন্ধকার ছেয়ে গিয়েছিল। ভয়ঙ্কর এক ভূতের রুম। হঠাৎ করে পৃথিবীর একটু আলোয় যেন পুরো রুমটা আলোকিত হয়ে ওঠে মুহূর্তের মধ্যে। মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে উল্টো হয়ে ঝুলে থাকা দুজন মানুষের মুখে, কেননা গত 1 সপ্তাহ ধরে এরকম একটা ছোট্ট রুমে ভয়ঙ্কর অত্যাচার করা হচ্ছে। তাদেরকে নির্মমভাবে তাদেরকে মারপিট করা হচ্ছে, যা করুণ থেকে করুণতম অবস্থা। এত পরিমাণ তাদেরকে অত্যাচার করা হয়েছে যে মুখ ফুটে কোনো আওয়াজ বের হয় না। শরীরে প্রচন্ড সমস্ত ব্যথা, রক্ত যেন বের হয়ে গিয়েছে। সাদা রঙের ফ্লোরটা লাল রক্তে আবরণ করেছে। গুটি গুটি পায়ে সামনে কেউ একজন এগিয়ে আসে। উল্টো হয়ে স্পষ্ট বোঝা যায় না, তারপর ছেলেগুলো সেদিকে তাকিয়ে আছে। হঠাৎ করে রুমের আলো জ্বলে ওঠে, সাথে সাথে উল্টো হয়ে ঝুলে থাকা ব্যক্তিগুলো চোখ মুখ বন্ধ করে নেয়, কারণ অন্ধকার রুমে থাকতে থাকতে হঠাৎ করে আলো এসে চোখে পড়ায় বিষ্ণুরা ব্যথা অনুভব করে। পিটপিট করে বন্দি দুজন ব্যক্তি চোখ খুলছে। চোখ খুলতেই সামনে তাকিয়ে দেখতে পায় স্বয়ং মৃত্যু দাঁড়িয়ে আছে। এটা নিজের চোখে বিশ্বাস করতে পারে না, কেননা যাকে আজ থেকে 3 মাস আগে মেরে ফেলেছিল নৃশংসভাবে, যার অস্তিত্ব মিশিয়ে দিয়েছিল এই শহরের বুকে এবং বিশ্বের মানচিত্র, সেই মানুষটা ঠিক 3 মাস পর মৃত লাশ হয়ে যে মানুষটা ছিল, শেষকে জলজান্ত মানুষ হয়ে তাদের সামনে দাঁড়িয়ে আছে। শুধু অবাক নয়, এক ভয় কাজ করতে শুরু করেছে। ভয় চোখ মুলে মেলতে পারে না সেই দুজন ব্যক্তি। হ্যাঁ, মানুষ দুটো খুবই পরিচিত। তাদের মধ্যে একজন হচ্ছে পারফেস, আরেকজন হচ্ছে সুমাইয়া, যাদের খুব যত্নে নিলয় নিজের খাইয়ে পরিয়ে তিলে তিলে বড় করেছিল, আর তারাই পেছন থেকে ছুরি বসিয়েছিল নিলয়ের। আমি তো আগেই বলেছি, ভুলকে ক্ষমা করি, কিন্তু অন্যায়কে কখনো প্রশ্রয় দিই না। সে কোনো অপরাধীকে ছেড়ে দিতে পারে, কিন্তু কোনো বিশ্বাসঘাতক বেঈমানকে কখনোই ছেড়ে দেয় না, কেননা সে সবসময় এটা মনে করে যে অপরাধ করেছে সে একদিন শুধরে নিবে। কিন্তু যে বিশ্বাসঘাতকতা করে সে বরাবরই ক্ষতি করার চেষ্টা করবে। তাই তো তার ক্যারেক্টারে একটাই কথা, হয় দাড়ি নয়তো ফুল স্টপ। বেশ কয়েকটা ছেলে একটা চেয়ার এনে দেয়, চেয়ারের উপর পায়ের উপর পা রেখে বসে পড়ে নিলয়। আবার একটা সিগারেট জ্বালায়, সিগারেট টেনে উড়িয়ে দেয় সামনে উল্টো করে উলঙ্গ অবস্থায় দুজন মানুষের দিকে, বলেই মুচকি বলে ওঠে, সত্যি কথা বলতে তোর এই অবস্থা দেখে আমার নিজের চোখে জল এসেছে। ছেলেটা এবং মেয়েটা কোনো কথাই বলতে পারে না, মুখ দিয়ে এখনো রক্ত বের হচ্ছে তাদের। দুজনের করুণ অবস্থা দেখে উপস্থিত থাকা ছেলেগুলোর মায়া হচ্ছে, কিন্তু ভয়ে কোনো কিছুই বলতে পারে না, কেন তারা যে বিশ্বাসঘাতক, আর বিশ্বাসঘাতকদের একটাই শাস্তি, সেটা হচ্ছে ভয়ঙ্কর মৃত। নিলয় আবার ধোঁয়াগুলো উড়িয়ে টেনে নেয়, আবার বিপ্লবের উদ্দেশ্যে বলে ওঠে, বিপ্লব, এদের অর্ধেক মৃতদেহটা নিচে নামিয়ে দেই, যাতে মাথাটা ফ্লোরের সাথে লেগে থাকে। বিপ্লব কথাটা শোনার সাথে সাথে একটা ছেলেকে ইশারা দেওয়ার ছেলেটা ভয়ে সুমাইয়া আর পারফেজের রক্তাক্ত শরীর থেকে নিচে নামাতে থাকে। টান টান শক্ত রশ্মি দিয়ে উল্টো করে মাথাটা সাদা ফ্লোরের সাথে লাগিয়ে বেঁধে রেখেছে, কেননা কোনো কথা ছাড়াই পারফেজ নামে ছেলেটার হাত দুটো নিজের পা দিয়ে চেপে ধরে। সাথে সাথে যেন হাতের তালুর সহ আঙুলের চামড়াগুলো নড়তে থাকে, কেননা তার পায়ের জুতোগুলো এক এক গেজের মাধ্যমে তৈরি করা, সেগুলো সে নিজের মাইন্ড দিয়ে কন্ট্রোল করতে থাকে। সে নিজেই মস্তিষ্ক দিয়ে নিজের মাইন্ডের সাথে ভাবনা চেতনায় ডুব দেয়। সে মনে মনে ভাবে ওঠে, তার জুতোর নিচ থেকে যেন ঘন ঘন ধারালো পেরেক বের হয়ে ধারালো পেরেক বের হয়ে গেঁথে যায় পারফেজের হাতের তালুতে আঙুলে। পারফেজ চিৎকার করে বলে ওঠে, নিলয় ভাই, আমাকে ছেড়ে দাও। আমি তোমার অত্যাচার আর সহ্য করতে পারছি না। আমার শরীর আর তোমার অত্যাচার নিতে পারে না। ছেলের এরকম করুণ গলার কথা শুনে উপস্থিত থাকা সবার কলিজা কেঁপে ওঠে, কারণ সবাই ছেলেটার হাতের দিকে তাকিয়ে দেখতে পায় হাত পুরো ক্ষত বিক্ষত হয়ে গেছে। সবাই ভালো করে লক্ষ্য করে দেখতে পায় হাতের চামড়াগুলো পুরো তুলে ফেলেছে, পুরো হাতের মাংসগুলো দেখা যাচ্ছে।
রোগ, উপশিরা সব দেখা যায়। এমনকি রক্তগুলো গড়িয়ে গড়িয়ে পড়তে শুরু করেছে। রক্তশূন্য হয়ে পড়তে শুরু করেছে ছেলেটার শরীরটা। বসে থাকা বাকি ছেলেগুলো ভালো করে খেয়াল করে দেখতে পায় এক রকমের গ্যাজেট এখনো জ্বলজ্বল করছে। পেরেকগুলো বের করে আছে জুতোর বাইরে। ছেলেগুলো নিলয়ের পায়ের দিকে তাকিয়ে ভয়ে কয়েকটা ঠকিলে। নিলয় সাধারণ কণ্ঠেই বলে ওঠে, আমার দলে তোদের কি এমন কমতি ছিল যার জন্য তোরা এই নিলয়ের সাথে বিশ্বাসঘাতকতা করলি? আসলে নিলয় ভাই, আমরা তোমার সাথে এমনটা করতে চাইনি। টাকার লোভে বসে আবির ভাইয়ের সাথে হাত মিলিয়ে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করতে বাধ্য হয়েছি। তোরা জানিস না নিলয় সবকিছু ছেড়ে দিতে পারে, কিন্তু বিশ্বাসঘাতককে কখনো ছেড়ে দেয় না। ভাই, সে আমাদের 2 কোটি টাকা দিয়েছিল, যার জন্য আমরা তোমার সাথে বিশ্বাসঘাতকতা করতে বাধ্য হয়েছি। ভাই, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের সমস্ত কিছু তোমার, তবুও তুমি আমাদেরকে ছেড়ে দাও। ছেলেগুলো কান্না করতে থাকে, কিন্তু ছেলেগুলোর শরীর থেকে কোনো প্রকার রক্ত বা চোখ থেকে কোনো পানি বের হয় না। কেননা গত 7 দিন ধরে তাদের এত পরিমাণ অত্যাচার করা হয়েছে যে পুরো রক্ত শূন্য, পানি শূন্য হয়ে পড়েছে। পুরো দেহটা শুধু তাদের জীবনটাই বেঁচে আছে। এ যেন আয়নার ঘরের থেকেও ভয়ঙ্কর এক শাস্তি দিচ্ছে এই ভয়ঙ্কর নিলয়। নিলয় আবার বলে ওঠে, সুবাইয়া, তুই বল, তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা কি কারণে করলি? ভাই, আমি আসলে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করতে চাইনি, কিন্তু সময় আর পরিস্থিতি দুটোই আমার বিপক্ষে ছিল। তাই তোমার বিপক্ষে গিয়ে আমি তোমার বিরুদ্ধে কথা বলেছি, তোমার পেছনে ষড়যন্ত্র করে তোমার পিঠে ছুরি বসিয়েছি। প্লিজ, তুমি আমাদের ছেড়ে দাও, আমাদের মেরো না, আমাদের যেতে দাও। নিলয় কি যেন ভেবে আবারও একটা সিগারেট জ্বালায়। সিগারেট জ্বালিয়ে আবারও কয়েকটা টান দেয়। তারপর বেশ কিছু সময় এভাবে নীরবতায় কেটে যায়। নীরবতা কেটে এক পর্যায়ে নিলয় একটা মুচকি হাসি দেয় আর বলে ওঠে, যেখানে তোদের জীবন মৃত্যুর যুদ্ধে লড়াই করছিস, সেখানে আমার সামনে দাঁড়িয়ে মিথ্যা কথা বলছি? পারভেজ নামের ছেলেটা এবার আরো ভয় পেয়ে যায়। পারভেজ নামের ছেলেটা এবার বলে ওঠে, ভাই, আবির ভাইয়ের সাথে হাত মিলিয়েছে, কারণ সে আমাদের তোমার মৃত্যুর পরে পুরো রাজ্যের রাজা বানিয়ে দিত। এসব কিছু আবির ভাই করেছে, কারণ তুমি আবির ভাইয়ের কথা শোনোনি। তার দল থেকে তুমি বেরিয়ে যেতে চেয়েছো, আর তুমি একবার দল থেকে বের হয়ে গেলে আর এই ক্ষমতা শেষ হয়ে যেত, তাকে কেউ ভয় পেত না। তাই সে তোমার অস্বস্তি শহর থেকে মিশিয়ে দিয়ে নতুন একটা হায়না তৈরি করতে চেয়েছিল আমাদেরকে। আর আমি পারভেজকে খুব ভালোবাসি, তাই তার সঙ্গ ছাড়তে না পেরে আমি তার সঙ্গ দেই। তুমি আমাদের যেতে দাও, তোমার যত টাকা লাগে তোমাকে দিয়ে দিব। আমরা এই শহর থেকে চলে যাব ভাই। নিলয় কোনো কথা না বলে চুপচাপ সবটা শুনতে থাকে। আসলে কে এই নিলয়? আপনাদের খুব জানার কৌতূহল জেগেছে না? সবাই জানতে পারবেন তার আগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে, তাই না? সবসময় নতুন নতুন মাফিয়া, ডেঞ্জারাস ক্যারেক্টারের গল্প শুনতে আমাদের এই মিঠুন স্টোরি চ্যানেলটির সাথেই থাকতে হবে। সুমাইয়া পারভেজ নামের ছেলেটা কোনো কিছু বলতে পারে না, কেননা তার আগেই তাদের নখের ভেতর তোলো ঢুকিয়ে দেওয়া হয়েছে, যার কারণে তাদের শ্বাসকষ্ট হচ্ছে। কেন জানি না নিলয়ের সেই বিশ্বাসঘাতক পারভেজ আর সুমাইয়ের কথা শুনতে একদম ভালো লাগছে না। নিলয় বলে ওঠে, তোরা নিশ্চিত মরবি, কিন্তু মরার আগে আবিরের ও তার দলবলের নতুন ঠিকানাগুলো বল। নিলয়ের মুখে এরকম কথা শুনে পারভেজ আর সুমাইয়া বুঝে গেছে মৃত্যু তাদের নিশ্চিত। মৃত্যু থেকে তারা বাঁচতে পারবে না, কেননা তাদের মৃত্যু দাঁড়িয়ে আছে তাদের সামনে। নিজের চোখের সামনে নিজের মৃত্যু দেখছে, আর কষ্টে আফসোসে বেইমানের ফল এবং বেইমানের পরিণতি কি হতে পারে সেটা উপস্থিত থাকা সকলেই বুঝতে পেরেছে। পারভেজ আর সুমাইয়া বলে ওঠে, ভাই, তার নতুন ডেরা এই শহরেই তৈরি করেছে, কিন্তু আমি সেটা সঠিক বলতে পারবো না, কেননা তার অনেক ডেরা আছে। তবে সে এই শহরে নতুন একটা রাজত্ব করতে চলেছে, আর আজ রাতে তার একটা বিশাল বড় অস্ত্র এই শহরে ঢুকবে। নতুন একটা সংগঠন তৈরি করার জন্য সে এই শহরে নতুন করে মন্ত্রী হওয়ার জন্য যত কিছু করা লাগে ঠিক ততটাই করার জন্য নিজেকে তৈরি করছে। নিলয় একথা শোনার সাথে সাথে নিজের হাতে পারভেজ আর সুমাইয়ার নাকের, কানে ও মুখের ভেতর তুলো ও কাপড় ঢুকিয়ে দেয়। সাথে সাথে নিঃশ্বাস না নিতে পেরে ছটফট করতে থাকে, পাগলের মতো লাফালাফি করতে থাকে। যেভাবে কুরবানিতে জবাই দেওয়া হয় ঠিক হাত পা বেঁধে গলায় ধারালো ছুরি চালিয়ে দেওয়ার পরপর বাঁধন খুলে দেওয়া হয়, সাথে সেই যেমন লাফালাফি শুরু করে দেয়, থেকেও বেদনাদায়কভাবে লাফালাফি শুরু করতে থাকে এখন পারভেজ আর সুমাইয়া। সাথে বিপ্লব সেটা ভিডিও করতে থাকে। তাদের দুজনে এরকম আর্তনাদ মৃত্যু দেখে ছেলেপুলেগুলো কয়েক পা পিছিয়ে যায়, কেননা এই নিলয়ের সাথে থাকতে থাকতে তাদের কলিজা ভয় বলতে জিনিসটা উড়িয়ে গেছে। তবু আচমকা এমন কোনো জিনিস যেগুলিতে কলিজা কেঁপে উঠবে। অবাক করার বিষয় হচ্ছে এই নিলয় একটা মায়াবী
মাস্টার মাইন্ড খেলোয়াড়, যার দলের ছেলেপেয়েগুলো আজ পর্যন্ত নিলয়কে দেখতে পায়নি। দেখেছে তবে মনে রাখতে পারেনি। রুহু কেঁপে ওঠে। নিলয় এন্ট্রি নেয় এই সমস্ত জায়গাতে যেখানে অপরাধ, যেখানে নিলয় সেখানেই অবিচার, সেখানে নিলয়। ছটপট করতে থেকে চোখের সামনে মৃত্যুর স্বাদ গ্রহণ করে পারভেজ এবং সুমেয়া। এ দেখে নিলয় বলে ওঠে, বিপ্লব, তুই সহ বাকি ছেলেপেলেগুলো দ্রুত খবর নে কোথায় মাল পাচার হতে চলেছে, আর খবর নে এই কুত্তার বাচ্চা আবিরের ডেরাগুলো কোথায় কোথায়। ভাই, কাজ হয়ে যাবে আপনি বলার আগেই আমি সমস্ত ছেলেপেলেকে কাজে লাগিয়ে দিয়েছি, আর লাস্ট দুটোকে ওভার ব্রিজের ওপরে ফেলে আসবো, তাই তো? বিপ্লবের মুখে এই কথা শুনে বেশ খানিকটা খুশি হয়েছে নিলয়। অবাক হয়েছে বিপ্লবের এরকম স্মার্ট হয়ে যাওয়া দেখে। নিলয় বিপ্লবের এরকম হঠাৎ স্মার্ট হয়ে যাওয়া দেখে বলে ওঠে, ভেরি স্মার্ট স্মার্ট বয়, মনে রাখবি স্মার্ট হওয়া ভালো কিন্তু ওভার স্মার্ট না। কথাটা বলে আবারও সেই সুদর্শন বাড়িতে থেকে বের হয়ে পড়ে নিলয় নামের ভয়ঙ্কর আগন্তুক। ঠিক সেইভাবে সেই নিস্তব্ধ বাড়ির ঝুম বৃষ্টি পরিবেশে নিজের এন্ট্রি ঘটিয়েছিল। ঠিক একইভাবে এন্ট্রি নিয়ে গাড়িতে উঠে আবারও রওনা দিয়েছে তার অজানা গন্তব্যের উদ্দেশ্যে। বৃষ্টি আগে থেকে একটু কমেছে। রাত প্রায় শেষ ভোর 4টে। কিছুক্ষণ পর চারদিকে ফজরের আজান দিবে। এদিকে বিপ্লব সহ বাকি ছেলেপুলেগুলো গোল চত্বরের রাস্তায় ঝুলিয়ে রেখেছে লাশ দুটোকে। ধীরে ধীরে চারিদিকে আলো ফুটতে শুরু করেছে। বৃষ্টি পড়ার কারণে আরো হালকা দমকা হাওয়ার থাকার কারণে পরিবেশটা বেশ খানিকটা শীতল হয়ে আছে, বলতে গেলে হালকা হালকা ঠান্ডা করছে। শীতল এই পরিবেশে কেউ কেউ হাঁটতে বের হয়েছে, আবার কেউ কেউ নিজ নিজ গন্তব্যে যাচ্ছে। দেখতে দেখতে সকাল 6টা বাজতে শুরু করেছে। ধীরে ধীরে গোল চত্বরের মাথায় একটা দুইটা করে মানুষের ভিড় জড়তে শুরু করেছে, কারণ চোখের সামনে স্পষ্ট ভয়ঙ্কর দুটো লাশকে নির্মম ভাবে উলঙ্গ অবস্থায় উল্টো করে ঝুলিয়ে রেখেছে, যার সবার হৃদয়ে একটা ভয়ের প্রতিচ্ছবি ফুটিয়ে তুলেছে। খবর পেয়ে গেছে অলরেডি থানার এসআই, ওসি সহ সকলে গাড়ি নিয়ে ঘটনাস্থলে চলে আসে। মুহূর্তের মধ্যে পুরো জায়গাটা কয়েকশো মানুষে পরিণত হয়ে যায়। মানুষের ভিড় সামলাতে সেখানে চলে আসে বাংলাদেশের সেনাবাহিনী সহ বেশ কিছু আর্মি অফিসার, সাথে সাথে সাংবাদিক, মিডিয়া, আরো অনেকে। সবাই ভিডিও করছে, খবর প্রচার করছে। এদিকে ছাত্রছাত্রীগুলো নিজেদের গন্তব্যে যাওয়া শুরু করেছে। সাংবাদিক মাইক্রোফোন হাতে নিয়ে ক্যামেরার সামনে দিয়ে বলতে শুরু করে, গত এক সপ্তাহ ধরে শুধু শহরে নয়, দেশের অবস্থা পাল্টে গেছে। শুধু বাংলাদেশের মানচিত্র নয়, বরং বিশ্বের মানচিত্র পাল্টে গেছে। শুধু বাংলাদেশে খুন হচ্ছে এটা না, পার্শ্ববর্তী যেসব এলাকা আছে সেগুলোতেও খুনের সংখ্যা বেড়েছে, নিখোঁজ হওয়ার সংখ্যা। তবে কে করছে, কেন করছে, এখনো পাওয়া যায়নি তার সঠিক প্রমাণ সহ তবে তথ্য এটুকু বুঝতে পারা গেছে সে ফিরে এসেছে। তার মানে শহরের ঝড়, তুফান, সাইক্লোন সব একসাথে শুরু হতে চলেছে। হ্যাঁ, সে আর কেউ না, বারবার প্রত্যেকটা মার্ডারের কেসে পাশে পাওয়া যাচ্ছে এক একটা চাঞ্চল্যকর প্রমাণ এবং আতঙ্কের এক ভয়ঙ্কর নাম নিলয়। ঠিকই শুনেছেন, নিলয়। নিলয় ফিরে এসেছে। শোনা যাচ্ছে চারদিক দিয়ে নিলয় 3 মাস পর কিভাবে ফিরে এসেছে বুঝতেই পারছে না বাংলাদেশের হাই কমিশন, পুলিশ অফিসার, ডিপার্টমেন্ট, এমনকি বড় বড় কয়েকটা দেশের আইন বাহিনী ও তথ্য খুঁজে বের করতে পারে না। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়েছে প্রায় কয়েক হাজার গোয়েন্দা অফিসারকে। তারপরও নিলয়ের কোনো অনুসন্ধান বের করতে পারে না। তবে কি নিলয় ফিরে এসেছে? একটা কথা না বললেই নয়। হৃদয় ফিরে আসাতে হাজারো গরিব, দুঃখী ও পথের শিশুদের মধ্যে আনন্দের এক উল্লাস তৈরি হয়েছে, যেন তারা চাঁদ হাতে পেয়েছে। যেমন ঈদের দিনে মুসলমানগুলো সবাই পায়েস খেয়ে আলেমদের সাথে হাসি মুখে ঈদের নামাজ পড়তে যায়, ঠিক তেমনি নিলয় নামটা এই 3 মাস পর আবারও সব জায়গায় শুনতে পেয়ে গরিবের মুখে ঈদের মতো একটা হাসি ফুটে উঠেছে। কেননা প্রত্যেকটা লাশের পাশেই পাওয়া গেছে একটা চিঠি। চিঠির সাথে পাওয়া গেছে নিলয়ের একটা খুব পরিচিত ভয়ঙ্কর একটা ক্ষুদ্র লৌহ, যেটা জানান দিয়েছে নিলয় ফিরে এসেছে। টিভি স্ক্রিনে, মোবাইল ফোনের, রেডিওতে যে যেখানে শুনছে সাংবাদিকের বলা কথাগুলো, সেখানে মানুষের মধ্যে শুরু হয়েছে আতঙ্ক, সাথে শুরু হয়েছে আন্দোলনের একটা উচ্ছ্বাস। কারণ গত সপ্তাহ থেকে শোনা যাচ্ছে নিলয় নামটা। নিলয় নামটা শুনে রাস্তার পথ শিশু সহ এক এক ভিখারিগুলো আনন্দের সাথে রাজপথে নেমে এসেছে স্লোগান দিয়ে। আগে মানুষ জয় বাংলা বলে স্লোগান দিত, কিন্তু আজকে শোনা যাচ্ছে জয় নিলয়, জয় নিলয়, জয় ফিরে এসেছে।
রাস্তার এপারে ওপারে সব জায়গা থেকে রাস্তায় থাকা গাড়িগুলো এক এক মাসে সারিবদ্ধ হয়ে পুরো রাস্তা ফাঁকা করে দিয়েছে, কারণ নিলয় ফিরে আসার সাথে সাথে রাজপথে এক এক আনন্দের উচ্ছ্বাস বের হয়েছে। পুলিশও ভয়ে ঠেকাতে যেতে পারে না, এমনকি সেনাবাহিনীও না। তাহলে বুঝতেই পারছেন নিলয় কতটা ক্ষমতাশালী এবং প্রভাবশালী। যেখানে সরকার নির্দেশ দিয়েছে সেই সব মানুষকে আটকানোর জন্য, কিন্তু সেই আইন শৃঙ্খলা বাহিনী সাধারণ মানুষের গায়ে হাত দেওয়ার সাহস পায় না। কেননা যে হাত একটা মানুষের গায়ে পড়বে, শরীর থেকে সেই হাত আলাদা করে ফেলবে নিলয়। নিলয় সত্যি ফিরে এসেছে কিনা এটা তদন্ত করার জন্য একটা বোর্ড মিটিং ডাকা হয়েছে। সাংবাদিকের বলা কথাগুলো একজন ব্যক্তি বেশ মনোযোগ দিয়ে টিভি স্ক্রিনে দেখছে, আর কান খাড়া করে দিয়ে শুনছে। সামনে রাখা আছে চায়ের কাপ, পায়ের উপর পা রেখে কথাগুলো বেশ মনোযোগ দিয়ে যতবার নিলয় নামটা শুনছে ততবার কলিজা কেঁপে উঠছে। চা খেতে খেতে বারবার কেসে উঠছে নিলয় নামটা শুনে। নিলয় মানেই আতঙ্ক, নিলয় মানেই ভয়ঙ্কর, নিলয় মানেই ভর্ত, নিলয় মানেই ভয়ঙ্কর। নিলয় নামটা শোনার সাথে সাথে মানুষটা এক মুহূর্ত দেরি না করে টেবিলের উপর থেকে ফোনটা নিয়ে কল করে কোন এক অজানা নাম্বারে। উপাস থেকে ফোনটা রিসিভ করতেই ব্যক্তিটা বলে ওঠে, জি স্যার, বলুন। হঠাৎ করে এতদিন পর কিভাবে আমাকে স্মরণ করলেন? আপনার স্মরণপন্ন কি করে আপনাকে সহযোগিতা করতে পারি? ফোনের পাশে থাকা ব্যক্তিটার মুখে এরকম কথা শুনে ওপাশে থাকা ব্যক্তিটা রাগান্বিত কণ্ঠে বলে ওঠে, আরে চুপ বেটা, তোরা আমাকে বলেছিলি যে নিলয় আর বেঁচে নেই, তাহলে আবার নিলয় কি করে ফিরে আসতে পারে 3 মাস পর? স্যার, আমিও সেটা বুঝতে পারতেছি না। এদিকে খুঁজে পাওয়া যাচ্ছে না গত 1 সপ্তাহ ধরে পারভেজ আর সুমাইয়াকে। আমার মনে হয় যদি সত্যিই নিলয় ফিরে এসেছে তাহলে তারা পৃথিবীর মায়া ত্যাগ করেছে। তোরা ভালো করে জানা সত্ত্বেও এই ভুলটা হয় কি করে? তোরা জানিস না নিলয় এই শহরে আসা মানে আমাদের মৃত্যুর টিকিট কাটা হয়ে গেছে? ভাই, আমার মনে হচ্ছে যে সত্যিই নিলয় ফিরে এসেছে, কেননা নিলয়ের সাথে আমি গত কয়েক বছর ধরে কাজ করেছি। সে যখন নিজের হাতে মার্ডার করে তখন তার সিল মোর একমাত্র সে লাশের গায়ে লাগাতে পারে, তাছাড়া কেউ নয়। নীলকে আমি খুব কাছ থেকে দেখেছি। আমার মনে হয় সে মরেনি, বরং বেঁচে আছে, আর প্রতিশোধ নেওয়ার জন্য সে আবার ফিরে এসেছে। ফোনের পাশে থাকা ব্যক্তিটার মুখে এরকম কথা শুনে ফোনের পাশে থাকা আবির নামের ব্যক্তিটা নিজের বুকের ভেতরে খানিকটা চিনচিন ব্যথা অনুভব করে। কেমন যেন নিলয় নামটা শোনার সাথে সাথে রক্ত চলাচল, হার্টবিট দ্রুত করতে শুরু করেছে। কেমন যেন নিঃশ্বাস নিতে কষ্ট হতে শুরু করেছে। কেমন যেন অস্থির অস্থির লাগতে শুরু করেছে। পুরো রুমে এসি চলছে, তারপরে ভয় ও আতঙ্কে সারা শরীর ঘাম ছড়তে শুরু করেছে। আবির নামের ব্যক্তিটা নিজের শান্ত করে অনেক কষ্টেই বলে ওঠে, যত তাড়াতাড়ি সম্ভব হয় নিলয়কে শেষ করে দে, না পারলে অন্তত তার অস্তিত্বটা বের কর। আসলে সে নিলয় নাকি নিলয়ের গেটআপ নিয়ে কেউ নিলয়কে কপি করছে আমাদেরকে ভয় দেখানোর জন্য। সামনে আমার মন্ত্রী পদের ইলেকশন, খুব কষ্টে এমপি হয়েছি, এবার যেন মন্ত্রী হতে কোনো বাধা না থাকে। কোনো চিন্তা করবেন না ভাই, কাজ হয়ে যাবে। সময় থাকতে সময়ের মূল্য দিতে আমরা জানি। কোনো কথা না বলে ফোনের পাশে থাকা ব্যক্তিটা ফোন কেটে দেয়। পরিবেশটা বেশ শান্ত হতে শুরু করেছে। লাশ দুটোকে নিয়ে যাওয়া হয়েছে সাংবাদিক। আবারও সেই স্থানে দাঁড়িয়ে নিজের 2 ঠোঁট নাড়িয়ে মধুর মিষ্টি কোয়েল পাখির মতো সুর নিয়ে নাচিয়ে নাচিয়ে গলা ফাটিয়ে বলে ওঠে, সত্যি কথা বলতে গত এই 1 সপ্তাহে যতগুলো মার্ডার হয়েছে তা থেকেও ভয়াবহ নির্মমভাবে এই 2টা মার্ডার করা হয়েছে। পুলিশ তদন্ত করছে, জানতে পেরেছে এই 2টা মানুষ ছিল নীরবের খুব কাছের। ছেলেটার নাম ছিল পারভেজ, মেয়েটার নাম ছিল সুমাইয়া, যারা একটা সময় নামের সেই অজানা অস্তিত্বহীন মানুষটার সাথে বেইমানি করেছিল। আর আজকে তাদের ডেড বডি পাওয়া গেছে। গত সপ্তাহে এই 2টা মানুষ নিখোঁজ হয়ে গিয়েছিল। নিলয় যেহেতু এমপি সাহেবের সাথে কাজ করত, সেক্ষেত্রে নিলয়ের মৃত্যুর পরে আবির সাহেব পুরোপুরি ভেঙে পড়ে, আর নিলয়ের কাজের দায়িত্ব এই পারভেজ আর সুমাইয়াকে দিয়েছিল। তবে কি এর মধ্যে করার রহস্য লুকিয়ে আছে? অনুসন্ধানে আমাদের এই রিপোর্টে আরও থাকছেন অনেকে। সাংবাদিকের প্রত্যেকটা ভয়ঙ্কর কথাগুলো ছড়িয়ে পড়ে প্রত্যেকটা টেলিভিশনের, প্রত্যেকটা থানা, সেনাবাহিনীর কর্মকর্তাদের। ভালো করে জানিয়ে দেওয়া হয়েছে যেদিকে চোখ কান খোলা রাখতে বলে হয়েছে। নিলয়কে ধরতে নয়, বরং নিলয়ের অপরাধগুলো আটকাতে। কারণ তারা ভালো করে জানে এই নিলয়কে কখনো তারা 4 দেওয়ালে আটকে রাখতে পারবে না, কিন্তু তারা চাইলে নিলয়কে বুঝিয়ে নিলয়ের অপরাধ আটকাতে পারে। থমকে আছে পরিবেশ, কিন্তু রাস্তার পথ শিশুদের মধ্যে বেশ আনন্দ
উল্লাসের এক অশ্রু ভাটা হতে শুরু করেছে। নিলয় হারিয়ে যাওয়ার 3 মাসের পথ শিশুগুলো নিরুদ্দেশ হতে শুরু করেছিল, কিন্তু আবারও দেখা যাচ্ছে রাস্তার পাশে শিশুদের ঠিক আগের মতো ভালোভাবে কোনো এক দল গাড়িতে করে এসে কয়েক টন খাবার বিলিয়ে যাচ্ছে 3 টাইম রাস্তার পথ শিশুদের। অধিকারীদের মধ্যে পুলিশ, সেনাবাহিনী, গোয়েন্দা বিভাগের কর্মকর্তা কেউ তাদেরকে ফলো বা ট্যাগ করে পরে, কেননা তারা এইভাবেই হারিয়ে যায় যা তাদেরকে খুঁজে বের করতে তাদের কাছ থেকে কোনো কিছু তথ্য নেবে এমন সুযোগ থাকে না। বারবার ব্যর্থ হয়ে যাচ্ছে নিজেদের কাজে। অন্যদিকে ঘটনাটা ঘটার পর সকাল 10টা বাজে। চারদিকে প্রচন্ড রোদ, তার সাথে হালকা মৃদু বাতাসের সাথে রাস্তার এদিক ওদিক ছোটাছুটি করছে যানবাহনগুলো। রাস্তার মাঝখান দিয়ে সাই সাই করে শব্দ দিয়ে নিজেদের গন্তব্যে ছোটাছুটি করছে। পাওয়ার মিহিন চশমা, মুখে খোঁচা খোঁচা চাপ দাঁড়িয়ে, চুলগুলো উল্টো করে তেল দিয়ে আশ্রয় নেওয়া মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েগুলো যে ধরনের পোশাক পরে ঠিক সেই রকম একটা টি শার্ট, পায়ে রানার কোম্পানির একজোড়া স্যান্ডেল, কালো প্যান্ট হালকা করে ইন করে নেওয়া, কাঁধে ব্যাগ, হাতে পুরোনো দিনের একটা ঘড়ি। ভার্সিটির গেটের সামনে রিক্সা থেকে একটা ছেলে নামে। রেডি ভার্সিটির দিকে তাকিয়ে পুরো নামটা ভালো করে পড়ে মুচকে একটা হাসি দিয়ে চশমাটা ঠিক করে সামনের পকেটে হাত ঝুঁকে একটা চকচকে 10 টাকার নোট বের করে রিক্সাওয়ালার দিকে। রিক্সাওয়ালা খুশি মনে আর কোনো কথা না বলে আবার নিজের গন্তব্যে তার জোরটি বহন করতে শুরু করে যায়। এদিকে ছেলেটা মুচকি এসে ভার্সিটির ভেতর গুটি গুটি পায়ে প্রবেশ করতে শুরু করেছে। ভার্সিটির ভিতরে প্রবেশ করতেই এদিক ওদিক একবার তাকিয়ে পুরো ভার্সিটিটা ভালো করে পর্যবেক্ষণ করে নেয় অনেক ছাত্রছাত্রী। ভার্সিটিটা দেখতে অনেক সুন্দর। এক পাশে ক্যাম্পাস, অন্য পাশে রেস্টুরেন্ট, অন্য পাশে গাড়ির গ্যারেজ, খেলাধুলা, এমনকি পকেটের মধ্যে অনেক কিছু তৈরি করা হয়েছে। বড় বড় উঁচু কয়েকতলা ভবন। সব থেকে হৃদয় মন জুড়িয়ে যায় ছেলেটি 1 পা 2 পা করে ভেতরে প্রবেশ করতে শুরু করেছে। ঠিক এমন সময় সে খেয়াল করে বেশ কিছু ছেলে মিলে একটা মেয়েকে র্যাগিং দিচ্ছে। সে কোনো কিছু না ভেবে সে ছেলেগুলোর দিকে যেতে শুরু করেছে। কয়েক কদম সামনে ফেলতে ছেলেগুলোর কাছে পৌঁছে যায়। ছেলেগুলো মেয়েটাকে র্যাগিং দিচ্ছে। হঠাৎ করে তাদের চোখ যায় সামনে দাঁড়িয়ে থাকা নতুন ছেলেটির দিকে। ছেলেগুলোর মধ্যে থেকে ছেলেগুলোর লিডার হৃদয় বলে ওঠে, এই যে সুপারস্টার নায়ক, কোথা থেকে এলি? তোকে দেখে তো মনে হচ্ছে ভার্সিটিতে নতুন। তাই ভার্সিটিতে চাঁদা তুলতে এসেছিস নাকি পড়তে এসেছিস? তোকে দেখে তো আমি দুটোর মধ্যে কোনোটাই বুঝতে পারতেছি না। ছেলেগুলোর লিডার হৃদয়ের মুখে এরকম কথা শুনে উপস্থিত থাকা বাকি 4-5 জন ছেলে উল্টো হয়ে ছেলেটার দিকে তাকায়। মেয়েটার বোরকা পরে এসেছে। কালো কাপড় নয়, কালো কাপড়ে পুরো শরীরটা আবরণ করে নেওয়া। শরীরটার কোনো অংশই দেখা যায় না। একমাত্র এই একটা কলেজ জুড়ে একাই বোরকা পরে এসেছে। কেউ কোনো কথা বলে না। ছেলেগুলো মেয়েটাকে র্যাগিং দেয়। নিলে ছেলেগুলো লিডার হৃদয়ের মুখে এমন কথা শুনে হালকা করে 32 পাটের সাদা ধপধপে দাঁতগুলো বের করে মুচকি একটা হাসি দিয়ে বলে ওঠে, জি ভাই, আমি আবির হাসান নিলয় ওরফে আকাশ মাহমুদ। সবাই আমাকে পারভেজ হোসেন বলে চিনে। সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটার মুখে এরকম কথা শুনে তো সবাই অবাক নয়। উপস্থিত থাকা মেয়েটা সহ সকলের টাসকে খেয়ে গেছে। ছেলেটা তো শুধু নাম নয়, নামের 14 গোষ্ঠী উদ্ধার করে দিয়েছে। এটা শুনে ছেলেগুলোর লিডার হৃদয় বলে ওঠে, আরে ভাই, তুই এটা তোর নাম বললি নাকি টেলিভিশনের হেডলাইন শোনালি? না ভাই, এটা আমার নাম। এই ভার্সিটিতে কি জন্য এসেছিস? জি ভাই, এই ভার্সিটিতে আমি পড়তে এসেছি। কোন ডিপার্টমেন্টে পড়তে এসেছিস? অনার্স 2য় বর্ষের বিজ্ঞান বিভাগে। তাই নাকি? তাহলে তো তুই আমাদের ডিপার্টমেন্টে। আচ্ছা যা, তোদের দুজনকেই ছেড়ে দিলাম, কেননা তোদের দুজনকে আমার খুব ভালো লেগেছে। তোরা খুব সরল ও সাদা, মেবি ফ্যান হবি। কিন্তু ভাই, আমার তো কিছু নেই যে আমি বন্ধুত্ব করব। তোদের কোনো কিছু থাকা লাগবে না, তোরা জাস্ট শুধু আমাদের বন্ধু হয়ে থাকবি। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। শালা কানের নিচে এক কষে মারবো থাপ্পড়। বন্ধুকে কেউ ভাই বলে? তুই বলবি তুই। আচ্ছা ভাইয়া, আবার ভাইয়া? আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তোরা এখন দুজন ক্লাসে যা। আর হ্যাঁ, এই ভার্সিটিতে কোনো সমস্যা হলে তোরা আমাকে জানাবি। আর খুব সাবধানে থাকবে, কারণ এই ভার্সিটিটা আসলে ভালো না। এখানে লেখাপড়া থেকে অপরাধ বেশি হয়। তারপর ছেলেটার মেয়েটা মাথা ঝাঁকিয়ে নিজেদের ক্লাসরুমে চলে যায়। একটা বেঞ্চে ছেলেটার মেয়েটা বসে পড়ে। এমন সময় মেয়েটা বলে ওঠে, আচ্ছা, আপনার নাম কি? আপনার সাথে তো আমি পরিচয় পেলাম না। আমার নাম নিলয়। হ্যাঁ, সেটা তো আমি জানি, কারণ বাইরে তো পরিচয় হয়েছে, তাই না? অন্য কিছু বলুন। অন্য কিছু কি আর বলবো, এখানে আমার তেমন কোনো পরিচয় নেই। আমি এই পৃথিবীতে একা থাকি। সত্যি কথা বলতে এখানে আমারও আপন বলতে কেউ নেই। শুধু আমার বাবা মা, একজন বোন ছিল।
তাকেও হারিয়ে ফেলেছি। ছোটবেলায় নাকি? না না, ছোটবেলায় আসলে আমার বোন একটা ছেলেকে ভালোবাসতো, আর ছেলেটা ছিল। কথাটা বলতে গিয়ে থেমে যায় প্রিয়া, কেননা যে সে কথাটা বলার আগে তার চোখ যায় দুপোটা পানি গড়িয়ে পড়ে। এটা দেখে নিলয় বেশ অবাক হয়। নিলয় অবাক হয়ে বলে ওঠে, কি হলো বললেন না যে? আর ছেলেটা কে ছিল? আর আপনার বোনের কি হয়েছিল? হৃদয়ের মুখে এরকম কথা শুনে নিজের চোখের পানি মুছে হালকা মৃদু হেসে বলে ওঠে, না, তেমন কিছু হয়নি। আসলে একটা দুর্ঘটনায় আমার বোন মারা যায়, আর আমরা চিরদিনের জন্য তাকে হারিয়ে ফেলি। ও সরি, আসলে আমি বুঝতে পারিনি। আমার এভাবে প্রশ্ন করা ঠিক হয়নি। না ঠিক আছে, এখানে আপনার কোনো দোষ নেই। আপনি তো আর জানেন না আপনি বর্তমানে কোথায় থাকেন আর কি করেন। সত্যি কথা বলতে আমার বর্তমান নিজস্ব কোনো ঠিকানা নেই। যেখানেই খাই সেখানেই ঘুমিয়ে যাই। ছেলের মুখে এরকম কথা শুনে বেশ অবাকের চরম পর্যায়ে পৌঁছে যায় প্রিয়া, কারণ সে নিজের চোখের সামনে এই প্রথম এরকম কোনো ছেলেকে দেখছে যে পুরো আলাদা, অন্যরকম, একদম ভিন্ন প্রকৃতির একজন মানুষ। সেখানে ছেলেগুলো মেয়ে পেলে নিজের থেকে আগ বাড়িয়ে কথা বলতে চায়, সেখানে এই মেয়ে নিজেকে নিলয়ের সাথে আগ বাড়িয়ে কথা বলছে, কিন্তু নিলয় শুধু হ্যাঁ আর নাতেই সময় পার করছে। স্যার আসার 5 মিনিট বাকি আছে। এমন সময় রুমের ভেতর প্রবেশ করে হৃদয়। হৃদয় এসে বলে ওঠে, কিরে তোরা দুজন কি গল্প করছিস আমাদেরকে ছাড়াই? তেমন কিছু না, এই একটু ভালো করে পরিচয় নিয়েছিলাম। শোন, এই কলেজে তোরা নতুন, আর সব থেকে তোদের আমার ভালো লেগেছে। আমি যে ভালো সেটা বলছি না, আমিও খারাপ, কিন্তু আমার থেকেও এখানে অনেক খারাপ মানুষ আছে। তাই এখানে সাবধানে চোখ কান খোলা রেখে চলবি, কেননা বিপদে পড়লে হয়তো আমিও তোদেরকে বিপদ থেকে বাঁচাতে পারবো না। তবে যেহেতু তোমাদেরকে আমি আমার বন্ধু বানিয়েছি, তাই চেষ্টা করতে পারি। হৃদয়ের কথা শুনে নিলয় আর প্রিয়া হ্যাঁ বলে। ছেলেটা আর কেউ নয়, স্বয়ং নিলয়। মেয়েটা প্রিয়া, যে আমাদের গল্পের একজন নায়িকা। থাক, বাকিটা পরে বলবো। তারপর তারা গল্প করতে থাকে। এক এক পর্যায়ে রুমের ভেতর স্যার প্রবেশ করেন। স্যার একের পর এক ক্লাস করিয়ে যাচ্ছে। আজকে তাদের প্রথম ক্লাস হচ্ছে গণিত। বীজগণিত সূত্র বুঝিয়ে দিয়ে ছাড় হয়ে যায়। এখানে এক এক করে সমস্ত ক্লাস শেষ করে ক্যাম্পাসে বের হয় 3 জন মিলে, সাথে তাদের বাকি সব বন্ধুগুলো আছে। তারপর নিলয় আর প্রিয়া হৃদয়কে বিদায় দিয়ে একটা রিকশায় করে দুজন দুই দিকে রওনা দেয়। তারপর নিজের গন্তব্যে এসে এক পর্যায়ে তাদের গন্তব্যে এসে নামে। নিলয় একাই তার গন্তব্যে যেতে থাকে। তার গন্তব্যে পৌঁছে গিয়ে চলে যায় বস্তির মধ্যে। সেখান থেকে নিলয়ের অস্তিত্ব বিলীন হয়ে যায় বস্তির পরিবেশে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসতে শুরু করেছে। এদিকে বেশ টেনশনে আছে আবির, যার মাথার ওপর দিয়ে সবকিছু যাচ্ছে। সে ভয়ে আছে, আতঙ্কে আছে, টেনশন আছে, বুঝতে পারছে না তার সাথে কি হচ্ছে। মৃত্যু তো মানুষ কি করে ফিরে আসতে পারে। এদিকে শহরটা থমকে আছে। পুলিশ সহ বিভিন্ন দেশের শৃঙ্খলা বাহিনী আন্তর্জাতিকভাবে একটি বোর্ড মিটিং ডেকেছে এই নিলয়ের সাথে সাক্ষাৎ করার জন্য, নিলয়কে বোঝানোর জন্য। কেননা নিজেকে যদি থামাতে না পারি তাহলে শহরে লাশের সংখ্যা দাফন করার মতো আর জায়গা থাকবে না। এদিকে আমি ফোন করেছি, ফোনের ওপাশে থাকা ডেভিল নামের লোকটা। ফোন রিসিভ করতেই বলে ওঠে আবির, হ্যালো ডেভিড, তুমি কি করছো? দেখে আসো নাকি? এটা কিন্তু প্রমাণিত হয়ে গেছে যে নিলয় ফিরে এসেছে, বেঁচে আছে, সে আজও মরেনি। স্যার, চারদিকে আমাদের ছেলেফেলে খোঁজ কয়েকশো ছেলেফেলেকে লাগিয়ে দিয়েছি নিলয়ের অনুসন্ধানে। যত তাড়াতাড়ি সম্ভব হয় হৃদয়ের খোঁজ খবর বের করো, নয়তো নিলয়কে জীবিত অথবা মৃত আমার সামনে তাকে চাই। আমি 100% শিওর দিন দিন যে আমাদের ছেলে মেয়ের সংখ্যা কমে যাচ্ছে। এই ছেলেগুলোকে নিলয়ের দলবল এক একটাকে খুব নৃশংসভাবে হত্যা করেছে। ডেভিড, অনেক হয়েছে তোমার এই রং তামাশা। এখন রং তামাশা ছেড়ে দিয়ে নিলয়কে মারার ব্যবস্থা করো, নয়তো তুমি নিলয়কে মারার আগে সে আমাকে মেরে ফেলবে। কথাগুলো বলে কলটা কেটে দেয়। এদিকে প্রায় আন্তর্জাতিক বিশেষ কয়েকটা বিদেশের আইন শৃঙ্খলা শ্রেষ্ঠ সম ও শ্রেষ্ঠ বাহিনী বোর্ড মিটিং এ একের পর এক তাদের প্রস্তাব রাখছে। কি করে নিলয়ের সাথে তারা সাক্ষাৎ করবে, কি করে নিলয়কে বোঝাবে নিলয় তাদের এই লাশের নেশা মৃত্যুর খেলা থেকে ছেড়ে ভালো পথে ফিরে আসে, প্রতিশোধের নেশা ছেড়ে দিয়ে যেন নিজেকে নতুন করে মানুষের মতো মানুষ হিসেবে জীবনযাপন করতে পারে। বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, থাইল্যান্ড, ভুটান, মালয়েশিয়া, কুয়েত, ইউরোপ, আমেরিকা আরো কয়েক কটা আন্তর্জাতিক দেশ আইন শৃঙ্খলা একটা মিটিং শেষ করে যে যার দেশে ফিরে যাচ্ছে রাত 10টা বাজে। সেদিকে অন্ধকার, আকাশে নেই কোনো তারা, নেই চাঁদ, পুরো আকাশ কালো মেঘে ঢেকে আছে। একটা ছেলে রাস্তার ওপর দিয়ে শরীর নিয়ে শরীরে থাকা সাদা রঙের টি শার্ট ও প্যান্ট প্রায় অনেক জায়গায় অতিরিক্ত মার পড়ার কারণে ক্ষত বিক্ষত হয়ে গেছে। শরীর থেকে এখনো গড়গড় করে রক্ত পড়ছে। ছেলেটার এদিক দিয়ে নিজের রক্তমাখা শরীর নিয়ে দৌড়াচ্ছে। সেই রাস্তায় একটা লাল রঙের রক্তবহন পায়ের ছাপ ফুটিয়ে তুলছে।
সেটা দৌড়ে যাচ্ছে নিজের জীবন নিয়ে। অন্যদিকে পেছনে আরো বেশ কয়েকটা ছেলে বড় বড় ধারালো ছুরি ও রামদা নিয়ে ছেলেটার পেছন পেছন ধাওয়া করছে। ছেলেটা ছুটছে আর আপন গতিতে সেটা ধাওয়া করছে। রক্তমাখা ছেলেগুলো ছেলেকে ক্লান্ত হয়ে গেছে। হঠাৎ করে ঝড়ের বেগে উল্টো রাস্তা থেকে একটা ব্ল্যাক কালারের গাড়ি এসে ছেলেটার সামনে থেকে গাড়ির সাথে ধাক্কা খেয়ে বেশ খানিকটা ছিটকে পড়ে। হঠাৎ করে সময়ের গতিতে এক পর্যায়ে পেছন থেকে ধাওয়া করে ছেলেগুলো চারিদিক দিয়ে ছেলেটাকে ঘিরে ফেলে। সেটা পালাতে পারে না, সেটা পুরোপুরি বন্দী হয়ে যায় এক গোলাকার বৃত্তের মধ্যে, যেদিকে পুরো ছেলেগুলো ঘিরে রেখেছে। এটা কান্না মাখা ভাঙা কণ্ঠে বলে ওঠে, তোমরা আমাকে ছেড়ে দাও প্লিজ, তোমরা আমাকে মেরো না, আমি বাঁচতে চাই, আমি ভুল করেছি, অন্যায় করেছি, আমি তো তোমাদের চিনি না, তোমরা আমাকে কেন মারছো? হঠাৎ করে ছেলেটার মুখে এরকম কণ্ঠ শুনে গাড়ির ভেতর থেকে জানালা খুলে কে একজন বের হয়ে, পরনে ব্ল্যাক জ্যাকেট, ব্ল্যাক প্যান্ট, ব্ল্যাক শু, ব্ল্যাক সানগ্লাস, ব্ল্যাক হেড। ছেলেটা না মেয়ে স্পষ্ট বোঝা যায় না। সেই অজানা মানুষটার দুই পাশে দুজন বন্দুক হাতে দাঁড়িয়ে আছে। সেম একই পোশাক, তবে একটু ভিন্ন দেখায় বোঝা যাচ্ছে সবগুলো ছেলে লিডার হচ্ছে এই অচেনা মানুষটা, যার পরিচয় রাব্বি নামের ছেলেটা জানে না। রাব্বি নামের ছেলেটা এরকম ভয়ঙ্কর রূপে আগন্তুকের আগমন দেখে বেশ ঘাবড়ে আছে। রক্তের সাথে শরীর থেকে বয়ে যাচ্ছে এক একটা ঘামের ফোঁটা, যা স্পষ্ট বুঝতে পেরেছে সামনে দাঁড়িয়ে থাকা আগন্তুক। হঠাৎ করে একটা সিগারেট জ্বালিয়ে পরপর বেশ কয়েকটা টান দিয়ে ধোঁয়াগুলো নাক মুখ দিয়ে বের করে উড়িয়ে দেয়। হঠাৎ করে আগন্তুকটা মুচকে একটা হাসি দেয়। সে হাসির মাঝে বুঝে না গাড়ির জানলার কাছে বসে হেলান দিয়ে তারপর হাতে থাকা সিগারেটটা টান মেরে ফেলে দিয়ে পা দিয়ে পিষে আবারও হেসে বলে ওঠে, তোকে তো শুধু ছেড়ে দিব না, বরং চিরতরে বিদায় করে দিব এই পৃথিবীর বুক থেকে। তুই যা অন্যায় করেছিস, সেই অন্যায়ের পর তোকে যদি একবার নয় 7 বার ধারালো গরম অস্ত্র দিয়ে পিস পিস করে কাটা হয়, তারপরও আমার প্রতিশোধের আগুন নিববে না। কে তুমি? তোমার পরিচয় কি? কেন আমাকে মারছো? আমার অপরাধ কি? তোর অপরাধ একটা, তুই ভুল সময়ে ভুল জায়গায় ভুল কথা শুনে ভুল মানুষের পাল্লায় পড়ে 2 জন মানুষকে হত্যা করেছিস, যার শাস্তি স্বরূপ এখন তোকে মৃত্যু দেওয়া হবে। খুব ভয়ঙ্কর মৃত্যু, যে মৃত্যুর কথা শুনে মানুষের অন্তরাত্মা কেঁপে ওঠে। মেয়েটার মুখে এরকম কথা শুনে অবাকের চরম পর্যায়ে পৌঁছে রাব্বি নামের ছেলেটা। রাব্বি বুঝতে পারে না কোন দুইটা লাশের কথা বলছে। হ্যাঁ, মেয়েটার কেউ নয়, মেয়েটা হচ্ছে ছদ্মবেশে এক মায়াবী, যার মায়ায় পড়ে হাজারো প্রাণ ঝরে পড়েছে। নিমেষে চোখের পলকে আধারে মায়াবী এক আগন্তুকের রূপ এসে কত যে মানুষের নির্মমভাবে মেরেছে তা অগন্তিক লিস্টে। সীমাহীন কাঁপতে শুরু করছে, ভাঙা গলায় বলে ওঠে, আপনি কে? আপনার পরিচয় কি? আমি তো আপনাকে চিনতে পারলাম না। আর আমি আপনার কোন প্রিয় 2 মানুষ হত্যা করেছিস, যার জন্য আপনার এতজন মিলে আমাকে নির্মমভাবে হত্যা করার জন্য প্রোগ্রাম করে আমাকে চারদিক দিয়ে ঘিরে রেখেছেন। রাব্বি নামের ছেলেটার মুখে এরকম কথা শুনে উপস্থিত থাকা ছেলেগুলো অজানা সেই মহিলার আগন্তুক হেসে ওঠে। হ্যাঁ, এই মেয়েটা কেউ নয়, এই মেয়েটা হচ্ছে আমাদের খুব পরিচিত প্রিয়া। প্রিয়া হচ্ছে সেই রাতের ভয়ানক এক মায়াবী হিংস্র নরখাদক পিশাচিনী, যার হৃদয়ে নেই কোনো মায়া, নেই কোনো দয়া, রক্তের নেশা। সে মরিয়া। প্রিয়া বলে ওঠে, আমি প্রিয়া, আন্ডারওয়ার্ল্ড এবং আন্ডারওয়ার্ল্ডের অপরাধীদের মা, যার নাম শুনে এমনিতেই সবাই কেঁপে ওঠে, কলিজা তাদের নাড়া দিয়ে ওঠে। আমি সেই ব্ল্যাক মাফিয়া কুইন। প্রিয়া, মৃত্যুর আগে তুই আমার চেহারাটা একবার দেখে নে, যাতে মৃত্যুর এপার থেকে ওপারে তুই আমার চেহারাটাকে শেষ পর্যন্ত মনে রাখতে পারিস। তুই বললি না তোর অপরাধ কি? তোর অপরাধ হচ্ছে এটা, তুই আমার বোনকে হত্যা করেছিস। আমার একমাত্র ভালোবাসার বড় বোন নেহা, ও আমার বোনের ভালোবাসার মানুষ। আন্ডারওয়ার্ল্ড এবং আন্তর্জাতিক আন্ডারওয়ার্ল্ডের গডফাদার নিলয় ভাই, যে আমার বোনের ভালোবাসা ছিল, তাদের 2 জনকে তোরা পরিকল্পনা করে খুব নির্মমভাবে হত্যা করেছিস। এর জন্য তোকে মরতে হবে। এক এক করে প্রত্যেকটা তাদের নির্মম মৃত্যুর সাজা দিব, প্রতিশোধ নিব আমার বোনের প্রতি হওয়া অন্যায়ের। তার থেকেও বড় ধরনের প্রতিশোধ নেব, তোরা গরিবের রক্ত চুষে বড় লোকদের বড়লোক করেছিস। যদিও আমি শুনেছি নিলয় ভাই মরেনি, বেঁচে আছে, এখনো তার সাথে আমার দেখা হয়নি বা তাকে আমি দেখিনি। প্লিজ আমাকে মারো না, আমার ভুল হয়ে গেছে, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমাকে মেরো না প্লিজ, আমাকে ছেড়ে দাও। আমি কথা দিচ্ছি, এই শহর নয়, এই দেশ ছেড়ে চলে যাব। তুই কি ভেবেছিস আমি তোকে ছেড়ে দিলেও তুই ছাড়া পেয়ে যাবি? হারি কুত্তার বাচ্চা, আমি তোকে ছেড়ে দিলেও নিলয় ভাই তোকে ছাড়বে না, কেটে টুকরো টুকরো করে